সামনেই কিন্তু 31st নাইট আসছে। বছরের এই দিনটা নিয়ে আমাদের এক্সাইটমেন্টের শেষ নেই। আমরা নিউ ইয়ার সেলিব্রেট করি অত্যন্ত আনন্দের সাথে, কিন্তু কে জানতো এই 31st নাইট সেলিব্রেশনই একটা মেয়ের জীবনে কাল হয়ে দাঁড়াবে। বছরের শেষ রাত সেলিব্রেট করতে গিয়ে সহজ সরল একটা মেয়েকে পড়তে হবে এক জঘন্যতম মরণ ফাঁদে। যে রাতে সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠে, সেই রাতেই মেয়েটাকে হতে হবে একদল নরপিশাচের হাতে বলি। তবে এত কিছুর পরেও মেয়েটা সাহস হারায় না। ন্যায় বিচার পাওয়ার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে মেয়েটা। তবে তার এই সফরে তাকে আর তার পরিবারকে মানুষের কাছে হতে হয়েছে প্রতিনিয়তই অপমানিত। সমাজের অপমান, লাঞ্ছনা এবং নিজের সাথে হওয়া অন্যায় এসব সহ্য করতে না পেরে মেয়েটা একদিন আত্মহত্যার পথ বেছে নেয়। তখন তার এই লড়াইয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় তার বোন। কিন্তু দুঃখের বিষয়, বোনের জন্য লড়াই করতে গিয়ে সমস্ত দোষ তার ঘাড়েই এসে চাপে। এমন একটা পরিস্থিতিতে মেয়েটা কি পারবে তার বোনের জন্য ন্যায় বিচার ছিনিয়ে আনতে, নাকি সমাজ আর আইনের কালো থাবা তাকেও গ্রাস করে নেবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ গুজরাটি মুভি 31st এর গল্প থেকে, যার প্রত্যেকটা মুহূর্ত আপনার গায়ে কাঁটা এনে দেবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। মুভির শুরুতেই একটা মেয়েকে মানিকপুর ব্রিজের ওপর দিয়ে হাঁটতে দেখা যায়। সে ছিল ভীষণ আনমনা আর চিন্তিত। তার মনে পড়ছে একটা ছেলে আর একটা মেয়ের কণ্ঠ। ছেলেটা বলছে, তুমি না এলে আমি কোথাও যাব না। প্রত্যুত্তরে মেয়েটা বলে, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যেতে প্রস্তুত। তারপর মেয়েটার আত্মচিৎকার, কেঁদে কেঁদে সাহায্য চাওয়া, ছেলেটার রেগে যাওয়া ধমকানো কণ্ঠ, যেন রেপ হওয়ার ভয়ঙ্কর চিত্র। এসব নিষ্ঠুর স্মৃতি মনে করতে করতেই মেয়েটা সেই ব্রিজ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। জানুয়ারির 8 তারিখে পুলিশ মানিকপুর ব্রিজ থেকে মেয়েটার লাশ উদ্ধার করে। আত্মহত্যা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। তার মানে কেসে আর কোনো জটিল ঝামেলা থাকার কথা নয়। সিআই মনোজ সেখানে কনস্টেবলদের সঙ্গে মজা করছিল। কনস্টেবল বাবুলালকে বলছিল, নতুন সিনেমা রিলিজ হয়েছে, সন্ধ্যায় সেটা যেন সে দেখে আসে, তবে অবশ্যই টিকিট কেটে। এসব বলে হাসাহাসি করছিল তারা। তখনই সেখানে পৌঁছায় এসিপি অনিরুদ্ধ। অনিরুদ্ধ ওপরের দিকে তাকায়। মনোজ বলে, এটা আত্মহত্যা। ফরেন্সিকে খবর দেওয়া হয়েছে, তারা রাস্তায় আছে। অনিরুদ্ধ সিগারেট ধরিয়ে জানতে চায় তারা স্বপ্নিলকে গ্রেফতার করেছে কিনা। মনোজ জানায় স্বপ্নিল তো পালিয়ে গেছে। এসিপি অনিরুদ্ধ বলে, এভাবে স্বপ্নিল বেশি দিন থাকতে পারবে না, কারণ কেসের দায়িত্ব এখন অনিরুদ্ধ নিয়েছে। মনোজ যেন কেস ফাইলটা নিয়ে তার অফিসে দেখা করে। এখান থেকে অনিরুদ্ধ চলে যায় রাস্তার লোকাল সবজি দোকানের কাছে। সেখান থেকে সবজির দোকানদারের কাছে ঘটনা জানতে চায়। দোকানদার জানায় একটা মেয়ে সুইসাইড করেছে। তবে খারাপ পথে গেলে এরকম হওয়াটা তো স্বাভাবিক। যে মেয়েটা মারা গেছে সে ভালো মেয়ে ছিল, তার নাম কিঞ্জল। কিন্তু তার বোন চৈতালির ব্যাপারে এমন ভালো কথা বলা যায় না। সে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, আবার বিয়ের 1 বছর যেতে না যেতেই বাড়ি ফিরে আসে। এই সময় সেখানে অনিরুদ্ধর সহকারী চলে আসে। দোকানদার এসিপির কাছে জানতে চায় যে সে আর কিছু নেবে কিনা। এসিপি প্রয়োজনীয় সবজি নিয়ে সবজির দাম দিয়ে দেয়, যদিও সবজিওয়ালা প্রথমে ভয়ে টাকা নিতে চাচ্ছিল না। তো এরপর এসিপি সেখান থেকে ভিকটিম কিঞ্জলের বাড়িতে যাওয়ার সময় লেডি কনস্টেবলও তার সাথে যাচ্ছিল, কিন্তু এসিপি তাকে যেতে নিষেধ করে, কারণ সে 5 মিনিট দেরি করে এসেছে। তাই শাস্তিস্বরূপ সে সবজিগুলো নিয়ে গাড়িতেই অপেক্ষা করবে। এসিপি ফাইল নিয়ে একাই চলে যায় কিঞ্জলদের বাড়িতে। কিঞ্জলের বাড়িতে সবার মন খারাপ। এসিপি সেখানে গিয়ে এদিক ওদিক ভালো করে দেখে নেয়। তারপর কিঞ্জলের বোন চৈতালির কাছে একটা নাম্বারের ব্যাপারে জানতে চায়, যে নাম্বার থেকে 31 তারিখে ভোর 3টা 53 মিনিট, 4টা 8 মিনিট এবং 4টা 13 মিনিটে স্বপ্নিলের সঙ্গে কথা বলা হয়েছে, এবং বরুণের সঙ্গেও কথা বলা হয়েছে 2 বার। চৈতালি জানায় স্বপ্নিল কিঞ্জলের বয়ফ্রেন্ড ছিল, কিঞ্জল তাকে ভালোবাসত। তারপর বরুণের ব্যাপারেও বলতে শুরু করে। শুরু হয় ফ্ল্যাশব্যাক। বরুণ সেদিন ভোর 4টা 2 মিনিটে ফোন করেছিল চৈতালিকে। চৈতালি তখন ঘুমোচ্ছিল। বরুণ তাকে ফোন করে জানায় যে সে কর্ণাবতী ব্রিজের পেট্রোল পাম্পের কাছে কিঞ্জলকে নিয়ে দাঁড়িয়ে আছে। কিঞ্জল এখন ড্রাঙ্ক অবস্থায় আছে। তো বরুণ কোনো পুলিশি ঝামেলায় জড়াতে চায় না, তাই চৈতালি এসে যেন তার বোনকে নিয়ে যায়। চৈতালি সময়ের দিকে চিন্তা করে সেখানে যেতে চায় না, বরং বরুণকেই চুপচাপ কিঞ্জলকে বাসায় পৌঁছে দিতে বলে। কিন্তু বরুণ বলে এটা সে করতে পারবে না, বরং কিঞ্জলকে সেখানেই রেখে চলে যাবে। তখন চৈতালি কিঞ্জলের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু বরুণ ফোনটা কেটে দেয়। চৈতালি আবারও তাকে ফোন করলে সে রিসিভ করে না। তাই সে স্বপ্নিলকে ফোন করে বলে মাঝরাতে এসব কি নাটক করছে তারা। স্বপ্নিল যেন বরুণকে বলে কিঞ্জলকে বাসায় দ্রুত ড্রপ করে দিতে, কিন্তু স্বপ্নিলও বলে এসব এখন করার সময় নেই। এই বলে ফোনটা রেখে দেয়। এবার চৈতালি তার বন্ধু দেওয়ালকে ফোন করে কর্ণাবতী ব্রিজের কাছে আসতে বলে। এদিক থেকে চৈতালিও যাবে কিঞ্জলকে নিয়ে আসার জন্য।
প্রথমে দেওয়াল আসতে চাচ্ছিল না, কিন্তু বন্ধুত্বের খাতিরে তাকে আসতেই হয়। চৈতালি বরুণের কাছে পৌঁছালে বরুণ বলে কিঞ্জল গাড়িতে শুয়ে আছে। গাড়ির কাছে গিয়ে চৈতালি দেখে কিঞ্জল অচেতন অবস্থায় গাড়িতে পড়ে আছে। তার অবস্থাও খুব একটা ভালো নয়, শরীরে কোনো কাপড় নেই। চৈতালি বুঝতে পারে কিঞ্জলের সঙ্গে খারাপ কিছু হয়েছে, তাই সে বরুণের ওপর রেগে গিয়ে বরুণের কাছে জানতে চায় কিঞ্জলের কি হয়েছে। বরুণ তখন কিছু জানে না বলে কেটে পড়তে চায়। তখনই দেওয়াল এসে তাকে ধরে ফেলে। দেওয়াল তার গায়ের চাদর খুলে দেয় কিঞ্জলকে কভার করার জন্য। তারপর বরুণের কাছে সত্য ঘটনা জানতে চায়, সেই সাথে এটাও জানতে চায় যে স্বপ্নিলি বা কোথায়। কিন্তু বরুণ বারবার বলে যে কিঞ্জল নেশা করেই এভাবে পড়ে আছে, সে কিচ্ছু করেনি। চৈতালি কিঞ্জলের শরীরে সিগারেটের পোড়া দাগ দেখতে পায়। এবার দেওয়াল দু একটা চড় থাপড় দিলে বরুণ সত্য ঘটনা বলতে শুরু করে। সে জানায় আসার সময় সে মাঝপথে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। তখনই কোথা থেকে যেন একটা ট্রাক এসে তাকে আটকে ফেলে, আর ট্রাকের লোকেরা কিঞ্জলকে জোরপূর্বক রেপ করে চলে যায়। বরুণ মাতাল অবস্থায় ছিল, তাই তাদেরকে বাধা দিতে পারেনি। দেওয়াল ট্রাক ড্রাইভারের নাম জানতে চায়। তারপর বরুণকে দূরের পেট্রোল পাম্পে নিয়ে যায়। চৈতালি কিঞ্জলের মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, জানতে চায় স্বপ্নিল কোথায়, কিন্তু কিঞ্জল স্বাভাবিক হয় না। দেওয়াল বরুণকে নিয়ে ফিরে এসে বলে বরুণ মিথ্যে বলছে, কারণ পেট্রোল পাম্পের কোনো লোকই সেই ঘটনা সম্পর্কে কিছুই বলতে পারে না। এ সময় চৈতালি দ্রুত কিঞ্জলকে নিয়ে হসপিটালে যেতে চায়, কিন্তু এই ধরনের কেসে হসপিটালে পুলিশ রিপোর্ট ছাড়া তো ডক্টর ট্রিটমেন্ট করবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় কিঞ্জলকে আগেও থানায় নিয়ে যাবে, সাথে বরুণকেও। কিন্তু বরুণ বারবার বলে তাকে যেন এসব পুলিশ কেসে জড়ানো না হয়। কিঞ্জলকে বাড়ি নিয়ে গেলে তো ঝামেলা মিটে যায়। এসব শুনে দেওয়াল তাকে ধমকে শাসিয়ে দেয়। মাঝপথে জ্ঞান ফেরে কিঞ্জলের। সে জানায় স্বপ্নিল তাকে হোটেলে ডেকেছিল, ব্যাস এতটুকুই, আর কিছুই বলতে পারে না সে। এরই মাঝে তারা কর্ণাবতী থানায় গিয়ে পৌঁছায়। চৈতালি দ্রুত ভেতরে গিয়ে এফআইআর দায়ের করতে চায়, কিন্তু পুলিশ তাদের সিনিয়রের কাছে যেতে বলে। চৈতালি সিনিয়র অফিসার পিআই মানসিং এর সঙ্গে কথা বলে, তাকে সম্পূর্ণ ঘটনা জানায় যে তার বোনের অবস্থা খারাপ, তাকে রেপ করা হয়েছে। কিন্তু মানসিং হাই তুলে বলে তার সিনিয়র অফিসার এখন রাউন্ডে গেছে, তাই চৈতালি যেন সকাল 10:30টার পর আসে। চৈতালি কিছুটা ক্ষোভ নিয়ে বলে তার বোন অচেতন অবস্থায় বাইরে গাড়িতে আছে, সাথে একজন রেপিস্টকেও ধরে নিয়ে এসেছে তারা। এই অবস্থায় সে 10:30 পর্যন্ত অপেক্ষা করবে কিভাবে? তার চেয়ে বরং সে বলুক তাদের সিনিয়র অফিসার কোথায় আছে, চৈতালি নিজে গিয়ে তার সঙ্গে দেখা করবে। এবার মানসিং বিরক্ত এবং বাধ্য হয়ে চৈতালির সঙ্গে বাইরে যায়। বাইরে গিয়ে বরুণকে মারতে থাকে। বরুণ এবারও বলে সে কিচ্ছু করেনি, সবটা স্বপ্নিল জানে। তখন একজন লেডি পুলিশ চৈতালির কাছে ঘটনা জানতে চায়। চৈতালি জানায় তার বোন কিঞ্জল 31st নাইট সেলিব্রেট করার জন্য মানিকপুরের হোটেল কিশোর প্লেসে গিয়েছিল, সেখানে ওরা ওকে রেপ করে। মানিকপুরের কথা শুনেই থেমে যায় মানসিং। বরুণকে ছেড়ে দিয়ে সবাইকে মানিকপুর থানায় যেতে বলে। ঘটনা যেহেতু সেখানকার, তো এখানকার পুলিশের ঘুম নষ্ট করার কোনো মানে নেই। চৈতালি বারবার অনুরোধ করে তারা যেন এফআইআরটা লেখে, তাহলে দ্রুত সে কিঞ্জলকে হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করাতে পারবে। কিন্তু পুলিশের এক কথা, এখানে কোনো নাটক চলবে না, যেখানকার ঘটনা সেখানেই নিয়ে যাক। চৈতালি পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে। তাছাড়া তারা রেপিস্টকে কর্ণাবতী ব্রিজেই ধরেছে। চৈতালি অফিসারের বিরুদ্ধে অভিযোগ করবে বলে 100 নাম্বারে কল করে, কিন্তু শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তাদেরকে যেতে হয় মানিকপুর থানায়। কিঞ্জল ভালোভাবে হাঁটতে পারছিল না, তাকে কোনো রকম থানায় একটা বেঞ্চে শুইয়ে চৈতালি ভিতরে যায়। এদিকে বরুণ দেওয়ালকে টাকা অফার করতে থাকে। সে যদি টাকা চায় তাহলে সুমিতকে বলে টাকা নিয়ে নেবে, আর বরুণ তো শুধু ড্রাইভার, তাকে গাড়িটা ফিরিয়ে দিতে হবে। সবাই তার জন্য অপেক্ষা করছে, তাই তাকে যেন ছেড়ে দেয় দেওয়াল। কিন্তু দেওয়াল তাকে পুলিশের কাছে নিয়েই যায়। সেখানে চৈতালি পুলিশকে বলে কমপ্লেন লিখতে। তার বোন কিঞ্জলকে কিঞ্জলের বয়ফ্রেন্ড স্বপ্নিল আর তার বন্ধুরা গ্যাং রেপ করেছে। ঘটনা ঘটেছে মানিকপুরের কিশোর প্লেস হোটেলে, আর এর সাথে হোটেলের মালিকের ছেলেরাও জড়িত ছিল। কনস্টেবল বাবুলাল কমপ্লেন লিখতে গিয়েও থেমে যায়, কারণ এই এরিয়াটা আবার মনোজ স্যারের, মানে মনোজ এলে তবেই লিখতে পারবে। চৈতালি রেগে যায়, তাদের সাথে কি মজা করা হচ্ছে নাকি? এক থানা থেকে বলছে অন্য থানায় যেতে, এক পুলিশ বলছে অন্য পুলিশ দেখতে, আসলে হচ্ছেটা কি? এ সময় পাশেই পিআই মনোজকে দেখা যায়। সে এসে বরুণকে ধরে তাকে গ্রেফতার করতে বলে। তারপর সে চৈতালি আর দেওয়ালকে প্রশ্ন করে। যদি সে তাদের কথা বিশ্বাস করে তাহলে বরুণকে জেলে নিতে হবে, আর বরুণের কথা বিশ্বাস করলে চৈতালিদের দুজনকে জেলে ভরতে হবে। এখন দেওয়াল তো নিজে রেপ করেনি, আর রেপের সাক্ষীও না, তাহলে সে কেন এখানে এসেছে? এই কথা বলেই সে দেওয়ালকে সেখান থেকে বের করে দেয়। এরপর চৈতালিকে বলে পুলিশ ডাকলে কোনো অপ্রয়োজনীয় মানুষকে সাথে না আনাই ভালো। তারপর সে আবারও পুরো ঘটনা শোনে। কিঞ্জলের শরীরে সিগারেটের পোড়া দাগের কথা পর্যন্ত শুনে মনোজ সেই গাড়িটা দেখতে চায়। গাড়ির চাবি দেওয়ালের কাছে ছিল। তারা গাড়ির কাছে গিয়ে গাড়ির ভেতরে কিঞ্জলের অন্তর্বাস দেখতে পায়। তাছাড়া সেখানে ড্রিঙ্কসের গন্ধও ছিল।
চৈতালি জানায় ওরা তার বোনকে জোর করে ড্রিঙ্কস করিয়েছিল, আর ঘটনাটা গাড়িতে নয়, হোটেলে ঘটেছে। সেখানে থাকা অন্য পুলিশরা বলে যে সবাই এরকমটাই বলে থাকে, নিজে নিজে মাতাল হয়ে অন্যের ওপর দোষ চাপায়। বাবুলালকে গাড়ি এবং গাড়ির চাবি আটকে রাখতে বলে মনোজ। তারপর দেখতে চায় কিঞ্জলকে। কিঞ্জল পাশের বেঞ্চেই শুয়েছিল। ইন্সপেক্টর বলে, একা একটা মেয়ে মধ্যরাতে বয়ফ্রেন্ডের সঙ্গে হোটেলে যাওয়া, এটা কি ঠিক? পাশ থেকে লেডি কনস্টেবল আশা তিরস্কার করে বলে, প্রেম তো, তাই একটু মজা নিতে গিয়েছিল। তারপর তারা কমপ্লেন লিখতে প্রস্তুতি নেয়। ফ্ল্যাশব্যাক শেষ হয়। অনিরুদ্ধ মনোযোগ দিয়ে শুনছিল চৈতালির কথা। আজ চৈতালির পুরো পরিবার কিঞ্জলের জন্য শোক পালন করছে, অথচ আজই পুলিশ এসেছে ইনভেস্টিগেশন করতে। এই তৎপরতা যদি সেই দিন দেখাতো তাহলে আজ হয়তো কিঞ্জল বেঁচে থাকতো। অনিরুদ্ধ সরি বলে ইনভেস্টিগেশনে পরে আসবে বলে ফাইল নিয়ে চলে যায়। গাড়িতে বসার পর তার সহকারী বলে, কেসে একটা সন্দেহজনক ইনফরমেশন পাওয়া গেছে। কিশোর প্লেস হোটেলের মালিক কিশোর মাথুরের কল রেকর্ডে এফআইআর লেখার আগে থানা থেকে তাকে কল করা হয়েছিল। থানায় কথা বলার পর কিশোর তার মেয়ে স্বাতিকে ফোন করে মাত্র 3 মিনিট কথা বলে। স্বাতির কল রেকর্ড অনুযায়ী ফোন রেখে দেওয়ার পরপরই স্বাতি কিশোর প্লেস রিসিপশনে কল করে 20 মিনিট কথা বলে। নিশ্চয়ই এত সময় সে হোটেলের স্টাফদেরকে ইনস্ট্রাকশন দেয়। কোনো স্টাফ হোটেলে গিয়ে সেই রুমের বেডশিট এবং ড্রিঙ্কসের বোতল এবং অন্যান্য জিনিসপত্র বদলে ফেলে আর আগের জিনিসগুলো সরিয়ে দেয়। এরপর কিশোর একটা নম্বরে 15 মিনিট কথা বলে। নাম্বারটা ছিল মানিকপুর থানার সিআই মনোজ দালালের। এই কথা শুনে ভেতরে ভেতরে রেগে গাড়ি স্টার্ট করে অনিরুদ্ধ। থানায় পৌঁছানোর সাথে সাথেই মনোজ এসে কিঞ্জলের কেসের সকল কাগজপত্র তার সামনে দেয়। তারপর বলে যে কিঞ্জল সেই সময় মাতাল ছিল আর ড্রাইভার বরুণও। সব দেখে শুনে বোঝা যায় যে মেয়েটা একটু বেশিই আধুনিক। এখনকার জেনারেশনে এসব স্বাভাবিক। কথার মাঝেই অনিরুদ্ধ তাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করতে শুরু করে। এফআইআর ফাইলে উল্লেখ করেছে অভিযুক্ত আসামি ভোর 4টার দিকে গাড়িতে করে আহমেদাবাদে ছাড়ে, অথচ এফআইআর লেখার সময়টা 4টা থেকে 7টা হয়ে গেছে। 3 ঘন্টা ডিফারেন্স। এই 3 ঘন্টায় গাড়ি আহমেদাবাদ থেকে ভারুচ কিংবা সুরাতে পৌঁছে যেতে পারে। এফআইআর এত পরে লেখা হয়েছে কেন? মনোজ কি গাড়িটাকে ধরার চেষ্টা করেছিল? মনোজ জানায় বিভিন্ন চেকপোস্টে গাড়িটাকে ধরার চেষ্টা করা হয়েছে। মহারাষ্ট্র চেকপোস্টের পুলিশকেও জানানো হয়েছিল হোয়াইট হুন্ডে গাড়ি দেখলে যেন আটকায়। যদিও গাড়ির নাম্বার তাদের জানা নেই, তবে এই মডেলের গাড়িটাই রেপ কেসের সাসপেক্ট। তাই এই গাড়ি দেখলেই যেন আটকানো হয় এবং সাথে সাথে থানায় ইনফর্ম করা হয়। মহারাষ্ট্র চেকপোস্টের পুলিশ একটা গাড়িকে ধরে তখনই থানায় ইনফর্ম করেছিল। মনোজ গাড়ির ছেলেটির ছবি দেখিয়েছিল কিঞ্জলকে, কিন্তু কিঞ্জল জানায় ফটোটা স্বপ্নিলের নয়। মনোজ আরও জানায় এই ধরনের অনেক কেসেরই অভিজ্ঞতা রয়েছে তার। সে তো 1 ঘন্টাতেই কেস সলভ করতে পারে। বলেই সে বরুণের জবানবন্দির পেপার্স এগিয়ে দেয়। বরুণ ইতোমধ্যে সব স্বীকার করে নিয়েছে। তারপর সে বরুণের স্বীকারোক্তির ঘটনা বলে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বরুণ বসে আছে, শরীরে হাফ প্যান্ট ছাড়া আর কিছুই নেই। মনোজ চায় চুমুক দিয়েই রেগে যায়। যা ভালো না হয় কাপ ছুঁড়ে মারে বরুণের দিকে। বরুণ ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলে। এটা দেখে মনোজ প্রথমে হাসে, তারপর ঠান্ডা গলায় বরুণের কাছে গিয়ে জানতে চায়, এসব এখন কে পরিষ্কার করবে? বরুণের বাবা নাকি? বরুণ কেঁদে কেঁদে হাত জোর করে শুধু বলে সে কিচ্ছু করেনি। তাহলে কে করেছে? মনোজের বাবা। মনোজ এবার কনস্টেবল ভিনুকে অ্যাম্বুলেন্সে খবর দিতে বলে, কারণ কিছুক্ষণের মধ্যেই বরুণ রক্তাক্ত হবে। এটা শুনে আতকে ওঠে বরুণ। সে ভয়ে সবকিছু বলতে শুরু করে। 31শে ডিসেম্বর রাতে হঠাৎই সুমিত তাকে ফোন করে কিঞ্জলকে এলজি কর্নার থেকে নিয়ে আসতে বলে। চৈতালি কিঞ্জলকে সেখানে নামিয়ে দিয়ে যায়। সুমিতের কথা মতো বরুণ কিঞ্জলকে নিয়ে কিশোর প্লেসের 306 নম্বর রুমে নিয়ে যায়। সেখানে আগে থেকেই স্বপ্নিল ছিল। কিঞ্জল যেহেতু স্বপ্নিলের গার্লফ্রেন্ড, তাই তারা নিজেদের মাঝে সময় কাটাতে রেডি ছিল। সেই সময় সুমিত বারবার বরুণকে কল করে। তাদের পার্টিতে দেরি হচ্ছে, তাই বরুণ স্বপ্নিলকে বলে নিজের বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রাত 3:30টায় স্বপ্নিল বরুণকে কল করে কিঞ্জলকে হোটেল থেকে নিয়ে যাওয়ার জন্য বলে। বরুণ পৌঁছে দেখে কিঞ্জল অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে। বরুণ ভাবছিল এত মাতাল মানুষকে গাড়িতে বসিয়ে সে নেবে কিভাবে। তাছাড়া বরুণ কিঞ্জলের অ্যাড্রেসও জানত না। তাই সে চৈতালিকে ফোন করে কর্ণাবতী ফ্লাইওভারের কাছে এসে তার বোনকে নিয়ে যেতে বলে। কিন্তু চৈতালি এসেই পাগলামি শুরু করে দেয়। সে বরুণের থেকে 50,000 টাকা চায়। এটাই নাকি তাদের ডিল হয়েছিল, পুরো রাত 50,000 টাকা। তবে বরুণ এসবের কিছুই জানত না, তাই সে টাকা দিতে অস্বীকার করে এবং স্বপ্নিলের সাথে ডিরেক্ট কথা বলতে বলে। ডিল সম্পর্কে সে কিছুই জানে না, যা করার স্বপ্নিল কিংবা সুমিতের সাথে করুক। বরুণ শুধু চায় তার গাড়ি খালি হোক, কারণ এত টাকা সে কোথায় পাবে? 50,000 টাকা তো তার 4 মাসের রোজগার। টাকা না দেওয়ায় চৈতালি দেবালকে ফোন করে আর গ্যাংরেপের মিথ্যে কাহিনী সাজিয়ে বরুণকে ফাঁসিয়ে থানায় নিয়ে যায়। আসলে বরুণ কিছুই করেনি।
এমনকি কিঞ্জলকে সে টাচও করেনি। আর সে যদি এরকম কিছু করতো তাহলে কিঞ্জলকে কেন তার বোনের কাছে পৌঁছে দেবে? তাকে তো রাস্তায় মেরে ফেলতে পারত। পুরো ঘটনা শুনে এসিপি চিন্তিত হয়ে যায়, কারণ চৈতালি তাকে সম্পূর্ণ অন্য ঘটনা বলেছে। মনোজ এবার আরও একটু যোগ করে, এসব মেয়েরা একটু বেশি স্মার্ট হয়, মানুষকে মিথ্যা বিশ্বাস করাতে পারে। তাছাড়া ঘটনার দিন হোটেলের মালিকের ছেলে আহমেদাবাদ ছিলই না। মনোজ তার টিমকে দিয়ে এমনকি নিজেও পার্সোনালি খোঁজ নিয়েছে। এসিপি সব শুনে জানতে চায় মনোজ কিশোরের থেকে কত টাকা পেয়েছে। এটা শুনে কিছুটা থমকে যায় মনোজ। এসিপি যেমন ভাবছে তেমন কিছু নয়, কিন্তু ফ্ল্যাশব্যাকে দেখা যায় মাথুর ম্যানশনে গিয়েছিল মনোজ। সেখানে কিশোর মাথুরের সঙ্গে দেখা করে সে জানায় কেসটা সিরিয়াস, আর মেয়েটার অবস্থাও এমন যে কিশোরের ছেলেদেরকে অ্যারেস্ট করতেই হবে, না হলে তার চাকরি চলে যাবে। সে হোটেলের রুমটাও সিল করে দিয়েছে, যাতে এভিডেন্স এবং অন্যান্য জিনিসগুলো সেফ থাকে। যেহেতু তারা পুরনো বন্ধু, তাই সে 24 ঘন্টা কেসটা হ্যান্ডেল করবে। এরপরে কিশোরের ছেলেদেরকে থানায় যেতে হবে, আর তারপর কেসটাও আর তার হাতে থাকবে না। তখন কিশোরের পক্ষ থেকে নাগেশ তাকে টাকার বান্ডিল দেয়, আর সময়টা 24 ঘন্টা থেকে 48 ঘন্টা করে। 48 ঘন্টার মধ্যেই তারা থানায় যাবে, তবে 31 ডিসেম্বর রাত উদযাপন করার অপরাধে। মনোজ হাসে, এমনকি তাদেরকে এফআইআর এর কপিও দিয়ে আসেনি, বলেছে সেটা থানায় আছে। তারপর সে টাকা নিয়ে চলে আসে। আসার সময় ইচ্ছে করে ইনফরমেশন পেপার অর্থাৎ গ্যাং রেপের চার্জশিট পেপারের কপি রেখে আসে, যেটা দেখে তারা বুঝতে পারে কেসটা সিরিয়াস। এটা এখন আর 31st নাইটের সেলিব্রেশন করার কেস নেই। অর্থাৎ মনোজ টাকা নিয়েছে ঠিকই, কিন্তু কেসটা এখনও গুরুতর। এরপর মনোজ ফরেন্সিক টিমকে নিয়ে হোটেলে যায়। সেখানকার সন্দেহজনক সব জিনিসপত্রের ফটো তুলে এনেছে সে। এসিপি এবার নিজেই সেই হোটেলে যায় সেখানকার স্টাফদের সঙ্গে কথা বলার জন্য। ফটোগুলো দেখে নিয়ে সে স্টাফদেরকে হোটেল মালিক কিশোর মাথুর এবং তার ছেলেদের ব্যাপারে জিজ্ঞেস করেন, কিন্তু প্রত্যেক স্টাফ জানায় তারা কিছুই জানে না। তারা তো রিসিপশন থেকে কল পেয়ে তবেই রুমে গিয়েছিল। অপ্রয়োজনে কোনো রুমে যাওয়া নট অ্যালাউড। তাহলে তারা কিভাবে জানবে কোন রুমে কে কি করলো? তাছাড়া সারাটা দিন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেছে, কিন্তু হোটেল মালিক কিংবা ছেলেদের কাউকেই সে হোটেলে ঢুকতে দেখেনি। কোনো ক্লু না পেয়ে এসিপির যেন মাথা নষ্ট হয়ে যায়। কেউ কিচ্ছু জানে না, অথচ ইন্সপেক্টর মনোজ এদের সবার সাক্ষ্য নিয়েছে সাক্ষী হিসেবে। এসিপি মনোজের টিমের সবাইকে বকা দেয়, এরা নিজেদের সঙ্গে এমন ঘটলেও কি এরকম দালালি করবে? এবার আমরা ফ্ল্যাশব্যাকে ফিরে যাই সেদিন কিঞ্জলের সঙ্গে হসপিটালে কি হয়েছিল সেটা জানার জন্য। সেখানকার ডক্টর কিঞ্জলের থেকে তার নাম এবং বয়স শোনে, তারপর সেক্সুয়াল অ্যাক্টিভিটির কথা শুনে বলে যে এসব মেয়েরা এমনই, মুখে অ্যালকোহলের গন্ধ, ঠোঁট কালো মানে স্মোকার, 31st নাইট সেলিব্রেট করতে মজা করেছে, আর এখন সেটাকে ঢাল বানিয়ে নির্দোষ ছেলেদেরকে ফাঁসাচ্ছে। মজা করার সময় যন্ত্রণার কথা মনে ছিল না, এখন এসেছে হসপিটালে। নার্স বলে কিঞ্জলের শরীরে নখ আর দাঁতের আঁচড় রয়েছে, সেগুলোর স্যাম্পল কালেক্ট করবে কিনা। ডক্টর বলে এই জেনারেশনের মেয়েরা বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করেই রেপ কেস সাজায়, কাল তারা আবার ঠিক হয়ে মিল হয়ে যাবে। বরং অল্প কিছু স্যাম্পল নিয়ে পেন কিলার দিলেই 2-1 দিনের মধ্যেই সেরে উঠবে, তবে 12 ঘন্টা তাকে অবজারভেশনে রাখা লাগবে, না হলে এরাই আবার মিডিয়াতে ছড়িয়ে দেবে যে সরকারি হসপিটালে পারফেক্ট ট্রিটমেন্ট হয় না। ডক্টর চলে গেলেই ভেতরে যায় চৈতালি। দুই বোন এত অপমানের কথা শুনতে শুনতে যেন ভেতরে ভেতরে মরেই যাচ্ছিল। কিন্তু সাথে সাথে সেখানে কনস্টেবল আশা আসে। সে চৈতালিকে রুম থেকে বেরিয়ে যেতে বলে, কারণ আগে সে কিঞ্জলের জবানবন্দি নেবে। সারাদিন তার এসব ড্রামা দেখেই নষ্ট হলো। সন্ধ্যায় তার মেয়েকে দেখতে আসবে, তাই তাকে দ্রুত বাসায় ফিরতে হবে। চৈতালি বাইরে গেলে কনস্টেবল আশা কিঞ্জলের বয়ান রেকর্ড করতে শুরু করে। এরপর দেখা করে চৈতালি। কিঞ্জল তাকে তার যন্ত্রণার কথা বলে। সেদিন সকাল থেকে কোনো ডক্টর বা নার্স আসেনি তাদের কাছে, তাই সেখান দিয়ে নার্স যাওয়ার সময় চৈতালি তাকে ডাকে, কিন্তু নার্স পাশ কাটিয়ে চলে যায়। একটু পর সেখান থেকে ফেরার সময় চৈতালি আবারও নার্সকে ডাকে। নার্স এবার রুক্ষ স্বরে আওয়াজ কম করতে বলে, এতে অন্য রোগীদের অসুবিধা হয়, এটা হসপিটাল, কোনো বাগান নয়। আর নার্স বা ডক্টর আসেনি তো কি হয়েছে, প্যারাসিটামল তো চৈতালি নিজেই দিতে পারে, একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। আর যদি বেশি তাড়াহুড়ো থাকে তাহলে ভালো প্রাইভেট কোনো হসপিটালে ভর্তি করলেই তো হয়। উপায় না পেয়ে চৈতালি কিঞ্জলকে অন্য প্রাইভেট হসপিটালে ভর্তি করানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ কেস থাকায় কোনো হসপিটালেই কিঞ্জলকে ভর্তি করায় না, কারণ ইতোমধ্যে কিঞ্জল সরকারি হসপিটালে ভর্তি হয়েছে, তাও আবার পুলিশের আন্ডারে। চৈতালি বিভিন্ন হসপিটালে নিয়ে যায় কিঞ্জলকে। সে সবাইকে অনুরোধ করে অন্তত কোনো একজন ডক্টর তাকে চেক আপ করে কিছু মেডিসিন লিখে দিক। এভাবে বিনা চিকিৎসায় আর কতক্ষণ কাটাবে তার বোন। অবশেষে একজন লেডি ডক্টর কিঞ্জলকে ভেতরে নিয়ে যায়। সেখান থেকে বাসায় ফেরার পথে তারা প্রতিবেশীদের তিরস্কার শুনতে পায়। এই জন্যই তারা তাদের মেয়েদেরকে এরকম স্বাধীনতা দেয়নি। এরকম মেয়ে হলে তো মেয়ের বাবা মেয়ের পা ভেঙে দিত। শেষমেশ এই পরিণতি ডেকে আনলো।
বিমলা তার মেয়েদেরকে একটু বেশি স্বাধীনতা দিয়েছিল, তাই মেয়েরা এমন লজ্জাহীন হয়েছে। চৈতালি আর কিঞ্জল সবকিছু শুনেও চুপচাপ নিজেদের ঘরে চলে যায়। কিঞ্জল কিছুই খেতে চাচ্ছিল না। চৈতালি তাকে বোঝায় এভাবে না খেয়ে থাকলে তার অবস্থা আরো খারাপ হবে। কিঞ্জল কিছুটা শান্ত হয়ে ফ্রেশ হতে যায়। ওয়াশরুমে গিয়ে সে শুনতে পায় স্বপ্নিল ফোন করেছে। চৈতালি স্বপ্নিলকে বকা দিচ্ছে। স্বপ্নিল যেখানেই থাকুক পালাতে পারবে না। চৈতালি তাকে ঠিক খুঁজে বের করবে। অন্যদিকে স্বপ্নিল কিঞ্জলের সঙ্গে কথা বলতে চাচ্ছে। তার জন্য চৈতালি যত টাকা চায় সে দেবে। চৈতালি কত চায় সেটা যেন ক্লিয়ার করে বলে এখন। চৈতালি বলে কিসের টাকা, আর স্বপ্নিল যেন ওই মুখে কিঞ্জলের নামও উচ্চারণ না করে। কিছুক্ষণ রাগারাগি করার পর ফোন ডিসকানেক্ট হয়। ওয়াশরুমে অঝরে কাঁদতে থাকে কিঞ্জল। চেষ্টা করেও নিজেকে শান্ত রাখতে পারে না সে। বারবার চোখ মুছে স্বাভাবিক হতে চাইলেও ভেঙে পড়ে বেচারি। এদিকে কিঞ্জলের বাবা জিতেন্দ্র যেখানে কাজ করে সেখানে কিশোরের উকিল নাগেশ আসে তার সঙ্গে দেখা করতে। কোম্পানির ম্যানেজার জিতেন্দ্রকে ধমক দিয়ে বলে তার জন্য তাদের কোম্পানির বদনাম হচ্ছে। নাগেশ বলে জিতেন্দ্র মেয়েদেরকে কন্ট্রোল না করে বড়লোকদের পেছনে লেলিয়ে দিয়েছে। ভালোই ব্যবসা। তো কিশোরের কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে সে যেন অমিত আর সুমিতের ওপর থেকে কেস তুলে নেয়। জিতেন্দ্রর মান সম্মান তো শেষ, এখন জীবনটাও ধ্বংস করার কোনো মানে হয় না। বরং 10 লাখ টাকা নিয়ে চুপ হয়ে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ বলেই নাগেশ চলে যায়। এরপর মনোজকে দেখা যায়, যাকে কেউ একজন ফোন করে বলছে যে সে টাকা দিয়েছে। এখনো মনোজ তার গাড়িটা ফেরত পাওয়ার ব্যবস্থা করছে না কেন? মনোজ বলে টাকা দিয়েছে তো কি হয়েছে, তার ঠিকঠাক কাজ করতে সময় লাগতেই পারে, না হলে সে যেন নিজেই কোর্টে দৌড়াদৌড়ি করে গাড়িটা ছাড়িয়ে নেয়। ফোন রেখে দেওয়ার পর আরেকটা কল আসে মনোজের ফোনে। তার পরপরই কিশোরের মেয়ের জামাই রমেশ মনোজের সঙ্গে দেখা করতে এসে একটা টিফিন বক্সে অনেক টাকা উপহার দেয়। মনোজ জানতে চায় কিশোরের ছেলেরা কোথায়। এই কেস যদি ম্যাজিস্ট্রেটের কাছ পর্যন্ত পৌঁছায় তাহলে কিন্তু তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। রমেশ বলে আর কিছু সময় বাড়িয়ে দিলে সে আগামীকাল এরকম আরও একটা টিফিন বক্স গিফট পাবে। মনোজ খুশি হয়ে আরও 24 ঘন্টা বাড়িয়ে দেয়, তবে তারপর অবশ্যই সুমিতদেরকে থানায় আসতে বলে। এদিকে কনস্টেবল আশার বাড়িতে যায় বরুণের বাবা। সে জানতে চায় তার ছেলে ছাড়া পাবে তো। বরুণ তো কিছু করেনি, সে তো শুধু ড্রাইভার ছিল। এসব বলে বরুণের বাবা থানা থেকে গাড়িটা নিয়ে যেতে চায়। পরে না হয় আশা রিপোর্ট করবে যে গাড়িটা চুরি হয়ে গেছে, কিন্তু আশা তাকে গাড়িটা দিতে পারবে না। বরং যা করার সেজন্য স্যারের সঙ্গে গিয়ে করে নেয়। বরুণের বাবা তখন গাড়ির আশা ছেড়ে দেয়, তবে কিছু এভিডেন্স আশার থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে কিঞ্জলের বাবা জিতেন্দ্র তার বাইকে করে বাড়ি ফিরছিল। তখনই দুটো গাড়ি এসে তার দুপাশে চলতে শুরু করে। গাড়ি দুটোর ভাবগতি ভালো ছিল না। মনে হচ্ছিল এই বুঝি জিতেন্দ্রকে চাপা দেবে। ভয় দেখিয়ে একটু পরেই গাড়ি দুটো চলে যায়। তখনই জিতেন্দ্রর ফোনে কল আসে। ওপাশ থেকে জানতে চায় জিতেন্দ্র কি সিদ্ধান্ত নিয়েছে। তারা জিতেন্দ্রর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। এখন পুলিশ ডিপার্টমেন্ট পুরোপুরি তাদের হাতে, আর কোর্টের ম্যাজিস্ট্রেট তো তাদের বন্ধু। তাই অহেতুক কোর্টে গিয়ে কেসের টাকা না ঢেলে বিষয়টা মিটিয়ে ফেলাই ভালো। আর আজ তো তার দুপাশে দুটো কার গিয়েছিল, অন্যদিন ব্রেক ছাড়া ট্রাকও চলে যেতে পারে। কেস ড্রপ করার জন্য বেশি কিছু করতে হবে না। কিছুক্ষণের মধ্যেই জিতেন্দ্রর কাছে একটা কল আসবে। জানতে চাইবে তারা কেস তুলে নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছে কিনা। শুধু হ্যাঁ বলে দিলেই হবে। তার কথা মতো কাজ করলে জিতেন্দ্রর বাড়িতেই টাকা পৌঁছে যাবে বলেই কলটা কেটে দেয়। আর এই কলটা ছিল নাগেশের। কল কেটে দেওয়ার পর কিশোরের মেয়ে স্বাতি জানতে চায় যে তাদের ভাইয়েরা এখন বিপদমুক্ত হয়েছে কিনা। নাগেশ জানায় এখনও অমিত সুমিতের এফআইআর রয়ে গেছে। এই অবস্থায় যদি পুলিশের কাছে সারেন্ডার না করে বিদেশে চলে যায় তাহলে তারা নিজেদের দোষী প্রমাণ করবে। তাদেরকে পলাতক আসামি বলা হবে। তখন তাদেরকে মুক্তি করা আরও কঠিন হয়ে পড়বে। কিন্তু একবার যদি তাদের নাম চার্জশিট থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে তারা বাড়ি ফিরতে পারবে, আর অস্ট্রেলিয়াতেও সহজেই যেতে পারবে। মনোজকে ম্যানেজ করে 72 ঘন্টা পার করলেই ওদের শরীরে আর কোনো অ্যালকোহল থাকবে না। তখন কিশোর নির্দেশ দেয় ছেলেদের লোকেশন পুলিশকে দেওয়ার জন্য। পরের সপ্তাহেই সে তার ছেলেদেরকে অস্ট্রেলিয়া দেখতে চায়, কারণ আদালতের জন্য তারা এখন মোটামুটি প্রস্তুত। পরদিন চৈতালির মা বিমলা মন্দিরে যায় পুজো দিতে। মন্দিরের পুরোহিত তাকে একটা সুতো দেয় কিঞ্জলের বাম হাতে বেঁধে দেওয়ার জন্য, তাহলে তার মেয়ে খারাপ পথ থেকে সরে আসবে। বিমলা পুজো শেষ করে পড়শি 2 মহিলার কাছে যায় সন্ধ্যার প্রার্থনা কোথায় হবে সেটা জানার জন্য। কিন্তু তারা বলে দেয় বিমলা যেন প্রার্থনায় না আসে, কারণ সে এলে অনেকেই আসবে না। কিঞ্জল যা ঘটিয়েছে তাতে সবার গায়ে দাগ লাগবে। এটা নতুন কিছু নয়। এভাবে সব জায়গাতেই পুরো পরিবারকে অপমানিত হতে হয়। সেদিন থানা থেকে কল করলে চৈতালি রিসিভ করে। সে জানায় কমিশনারের কাছে তারা কোনো অ্যাপ্লিকেশন করেনি। তারা চাইলে চৈতালি নিজে কমিশনারের সঙ্গে দেখা করতে যাবে। অহেতুক কেন তারা সুমিত অমিতের নাম ড্রপ করতে আবেদন করবে? এটা নিশ্চয়ই কোনো ফেক আবেদন।
ফোন রাখার পর চৈতালির সাথে তার বাবা জিতেন্দ্রর কথা কাটাকাটি শুরু হয়। জিতেন্দ্র আর এই কেসটাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছিল না। এমনিতেই তারা সমাজে মুখ দেখাতে পারছে না। এই বয়সে সে এসব থেকে মুক্তি চায়। কিন্তু চৈতালির এক কথা, সে এত সহজে ওদেরকে ছেড়ে দেবে না। কিঞ্জলের জন্য সে ফাইট করবে। জিতেন্দ্র বলে চৈতালি কখনোই তার কথা শোনেনি। 18 বছর বয়সে পালিয়ে গিয়ে বিয়ে করে। বছর না পেরোতেই সে ডিভোর্স দিয়ে আবার বাড়ি ফিরে আসে। এখনও রাত 2টোয় বাড়ি ফেরে। কিঞ্জলকেও সেই নষ্ট করে ফেলেছে। এভাবে চললে সমাজ কি বলবে? তার থেকে বরং বৃদ্ধ বাবা মাকে মেরে ফেলে তারা যা ইচ্ছে তাই করুক। চৈতালি বলে তারা অত রাতে এমনি বাইরে থাকে না, উপার্জন করার জন্য বাইরে থাকতে হয়। আর জীবনের সবকিছুতে সমাজের সঙ্গে কম্প্রোমাইজ করে চলা যায় না। এসব কথার আওয়াজ কিঞ্জলের রুমে যাচ্ছিল। সে এসব কথা নিতে পারছিল না। তাছাড়া এখন পর্যন্ত কিছু খায়ওনি সে। এই অবস্থায় বাবা আর বোনের ঝগড়া শুনে বুক ফেটে কান্না চলে আসে তার। একদিকে কিঞ্জল কান্নায় ভেঙে পড়েছে, অন্যদিকে চৈতালি ভেবে পাচ্ছে না তার কি করা উচিত। আর জিতেন্দ্র তো যেন বোবাই হয়ে গেছে। পরিবারের প্রত্যেকটা মানুষই পথ হারিয়ে ফেলেছে। তাই অনেক ভেবে কিঞ্জল একটা লেটার লিখে নিজের পকেটে রাখে। সে জানে তার হ্যাপিনেস আর ফিরে আসবে না। তাই সে তার মায়ের কাছে যায়। মাকে আদর করে সান্ত্বনা দিয়ে সরি বলে আর তারপর বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় একটা অটো ধরে চলে যায় মানিকপুর ব্রিজে। তারপর সমাজ আর পরিবারকে মুক্তি দিতে আত্মহত্যার পথ বেছে নেয় সে। ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়ে সুইসাইড করে কিঞ্জল। এবার আমরা ফ্ল্যাশব্যাকে স্বপ্নিলের মতামত জানতে পারি। সে আদালতকে জানায় 31শে ডিসেম্বর দিনের বেলায় কিঞ্জল এবং চৈতালি স্বপ্নিলদের সঙ্গে দেখা করতে কিশোর প্লেসে এসেছিল। কিঞ্জল 31st নাইট নিয়ে খুবই এক্সাইটেড ছিল। এটাই ছিল স্বপ্নিলের সঙ্গে তার প্রথম 31st নাইট। তাই সে রাতে পার্টি করতে চায়। কিন্তু বাদ সাজে চৈতালি। সে বলে রাতে তাদেরকে তাজ ইভেন্টে যোগ দিতে হবে। তাছাড়া বাড়িতে টাকা পে না করলে তাদের তো বাড়িই ছাড়তে দেবে না। তার জন্য তারা তাদের কাজের অ্যাডভান্স নিয়ে ফেলেছে। সব শুনে স্বপ্নিল বলে মুম্বাই থেকে সে আহমেদাবাদ এসেছে শুধুমাত্র কিঞ্জলের সঙ্গে নিউ ইয়ার পালন করবে বলে। এখন কিঞ্জল যদি কোথাও না যায় তাহলে সেও যাবে না। তখন কিঞ্জল বলে যে সে স্বপ্নিলের সঙ্গে সব জায়গায় যেতে রাজি। সুমিতও পার্টির পক্ষে। সুমিত মূলত পার্টি অ্যারেঞ্জ করছে শুধুমাত্র কিঞ্জল আর স্বপ্নিলের জন্যই। তার বন্ধু বরুণ ক্যাব চালায়। সে কিঞ্জলকে বাড়িতে ড্রপ করে দেবে। তবুও চৈতালি রাজি হচ্ছিল না। তখন স্বপ্নিল তাকে বাড়িতে পে করার জন্য টাকা দেয়। তবুও যেন তারা পার্টিতে অ্যাটেন্ড করে। এবার চৈতালি রাজি হয়ে যায়। তবে সে নিজে তাজ ইভেন্টে যোগ দেবে আর কিঞ্জল এখানে পার্টিতে থাকবে। তাই তারা যেন অবশ্যই কিঞ্জলকে পার্টি শেষে বাড়িতে পৌঁছে দেয়। সব শুনে স্বপ্নিলের বক্তব্যের বিরোধিতা করে প্রসিকিউটর উকিল। সে বলে সেদিনকার পার্টি ছিল ফেক পার্টি, যেটা স্বপ্নিল আর তার বন্ধু অমিত বরুণ এবং সুমিতের সঙ্গে প্ল্যান করে রেখেছিল। স্বপ্নিল আবারও বলতে শুরু করে। সেই রাতে কিঞ্জলকে বরুণ হোটেলে নিয়ে যায়। সেখানে পৌঁছে সে ড্রিঙ্কস এবং সিগারেট টানতে শুরু করে। স্বপ্নিল তাকে নিষেধ করেছিল বারবার, কারণ সে খুব দ্রুতই ড্রাঙ্ক হয়ে যায়। কিন্তু কিঞ্জল তার কথা শুনছিলই না। অমিত সুমিত পার্টিতে যোগ দিতে রুম থেকে বেরিয়ে যায় আর বরুণ নেশা তৈরি করে দিতে থাকে কিঞ্জলকে। কিঞ্জল তখন মাতাল হয়ে স্বপ্নিলের সঙ্গে রোম্যান্টিক হয়ে যায়। কিন্তু স্বপ্নিল কিঞ্জলকে বাধা দেওয়ার চেষ্টা করে। ফেরার সময় গাড়িতেও সে স্বপ্নিলের খুব কাছাকাছি হওয়ার চেষ্টা করে। এই সমস্ত কিছু দেখছিল ড্রাইভিং সিটে বসা বরুণ। তাদের পার্টি ক্যান্সেল হয়ে গেছে। সুমিত অমিত হোটেলে আর আসেনি। তাই স্বপ্নিল চৈতালিকে ফোন করে। চৈতালি জানায় সে এখন ইভেন্টে আছে। তাছাড়া তারা বাড়িতে বলে এসেছে রাতে ফিরতে 2-2:30 বাজবে। তাই যেভাবেই হোক স্বপ্নিল যেন ততক্ষণ কিঞ্জলকে নিজের কাছেই রাখে। বাধ্য হয়ে স্বপ্নিল বরুণকে গাড়ি ঘুরিয়ে আবারও তাদের হোটেলে নিয়ে যেতে বলে। হোটেলে ফিরে কিঞ্জলের মাতলামি আরও বেড়ে যায়। স্বপ্নিল স্বাভাবিক থাকার চেষ্টা করলেও কিঞ্জল বরুণের সাথে মেতে ওঠে। বরুণও বেশ মজা পাচ্ছিল। সে কিঞ্জলের পাগলামি উপভোগ করছিল আর সিগারেট টেনে সেটা একে অপরের হাতে ছুঁয়ে বিশ্রী খেলা খেলছিল। কিঞ্জল বারবার স্বপ্নিলের গায়ে পড়ে রোম্যান্টিক মুডে চলে যাচ্ছিল। একটা সময় কিঞ্জল স্বপ্নিলের প্যান্টের বেল্ট খুলে নেয়। তারপর সেটা দিয়ে কিঞ্জল নিজেকে আঘাত করতে বলে। স্বপ্নিল প্রথমে কিঞ্জলকে আস্তে আস্তে আঘাত করে, কিন্তু কিঞ্জল তাকে বাধ্য করে জোরে আঘাত করার জন্য। রাত 1:30 স্বপ্নিলের কাছে তার বাবা ফোন করে। তাকে জানায় টোকিও থেকে তাদের ক্লায়েন্ট আসবে, তাই স্বপ্নিলকে সকালের মধ্যেই মুম্বাই পৌঁছাতে হবে। তো আধা ঘন্টার মধ্যেই স্বপ্নিল হোটেল থেকে বেরিয়ে যায় আর বরুণকে বলে যায় কিঞ্জলকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। স্বপ্নিলের ডিফেন্স লয়ার বলে কিঞ্জলকে চৈতালি 4:30টায় কর্ণাভালি ব্রিজে বরুণের সঙ্গে গাড়িতে পেয়েছে। এখন এই 2.5 ঘন্টায় বরুণ আর কিঞ্জলের মধ্যে কি হয়েছে সেটা জানা তো আর স্বপ্নিলের কাজ না। তখনই চৈতালির উকিল জানতে চায় যে ওই রাতে স্বপ্নিল আর কিঞ্জলের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়েছিল কিনা। তখন ডিফেন্স প্রতিবাদ করে বলে কিঞ্জল এবং স্বপ্নিল দুজনেই এডাল্ট, সুতরাং তাদের সম্মতিতে এটা হতেই পারে।
গত ৮ মাস ধরে তাদের মধ্যে এরকম ঘনিষ্ঠ সম্পর্ক চলছে। সে স্বপ্নিল আর কিঞ্জলের মধ্যেকার কল রেকর্ড এবং মেসেজের কপি দেখায়। তো যার সাথে ৮ মাস ধরে শারীরিক সম্পর্ক চলছিল তাকে স্বপ্নিল কেন রেপ করতে যাবে? কিঞ্জলের সাথে যেটা হয়েছে অবশ্যই সেটার জন্য সহানুভূতি প্রকাশ করে তারা। তবে এটাও প্রমাণিত হয় যে স্বপ্নিল কিঞ্জলকে রেপ করেনি। যদি কিঞ্জলের সম্মতি থাকা সত্ত্বেও স্বপ্নিল রেপিস্ট হয়, তাহলে তো পৃথিবীর প্রায় সব পুরুষই রেপিস্ট। তাছাড়া বরুণের দেওয়া স্টেটমেন্ট অনুযায়ী কিঞ্জলকে পেট্রোল পাম্পের কাছে একটা ট্রাক ড্রাইভার রেপ করেছে, গাড়ির পেছনের সিটে। পুলিশ এখনো সেই সম্পর্কে কোনো তদন্ত করেনি, বরং নিজেদের অযোগ্যতা ঢাকতে স্বপ্নিলকে ফাঁসিয়েছে, যাতে তাদের ইমেজ নষ্ট না হয়। তাই সে পুলিশের দায়িত্ব পালনের ওপর প্রশ্ন তুলে স্বপ্নিলকে নির্দোষ দাবি করে জামিন চায়। এ সময় কিশোরের উকিল নাগেশ তার আর্গিউ পেশ করে। সে অমিত এবং সুমিতের সেই রাতের সেলুলার টাওয়ার মুভমেন্টের রিপোর্ট দেখায় আদালতকে। দুজনের কেউই সেই রাতে কিশোর প্যালেসের আশেপাশে তো দূরে থাক, ২০ কিলোমিটারের মধ্যেও ছিল না। তাছাড়া ক্রাইম স্পটগুলো থেকে স্বপ্নিল, বরুণ এবং কিঞ্জলের ডিএনএ পাওয়া গেলেও অমিত বা সুমিতের ডিএনএ কোথাও পাওয়া যায়নি। সুতরাং সেই রাতে রেপ হয়ে থাকলেও অমিত সুমিত তার সাথে জড়িত নয়, বরং চৈতালি এবং এসিপি অনিরুদ্ধ ইচ্ছে করেই তাদেরকে হয়রানি করছেন। যতক্ষণ না তারা দোষী প্রমাণিত হয় ততক্ষণ তারা নির্দোষ। তাই নাগেশ তার নির্দোষ ক্লায়েন্টদের জামিন দাবি করে। এবার আসে বরুণের উকিল। তিনি দাবি করেন যে বরুণের জবানবন্দি নেওয়া হয়েছে ভয় দেখিয়ে। তাকে মারধর করে ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। আসলে সে সেদিন রাতে নিজের বাসায় ঘুমোচ্ছিল। তখন চৈতালি তাকে ফোন করে থানায় যেতে বলে এবং বরুণ একজন সচেতন নাগরিক হিসেবে পুলিশকে সহায়তা করার উদ্দেশ্যে থানায় যায়। ভিকটিম কিঞ্জল ছিল ম্যাচুয়ার এবং তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল স্বপ্নিলের। কিন্তু সেদিন পর্যন্ত এভিডেন্স না থাকায় সন্দেহ জন্ম নেয়, আর সেই সন্দেহের ফাঁদে পড়েই ফেসে যায় বরুণ। তাই সেও বরুণের জামিন চায়। তখন চৈতালির লয়ার জানায় যে এদের সবার বিরুদ্ধে গ্যাং রেপের অভিযোগ রয়েছে, আর এটা ভিকটিমের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। ভিকটিমের সাথে ফিজিক্যাল অ্যাবিউজ, ডেঞ্জারাস কিছু দিয়ে আঘাত করা, ইচ্ছের বিরুদ্ধে বদ্ধ ঘরে রাখা, খারাপ উদ্দেশ্যে নেশার বস্তু দেওয়া, স্মাগলিংয়ের মতো জঘন্য অপরাধ বা নেশার দ্রব্য কেনা, এই সবগুলো অপরাধেই জড়িত এরা। যে অপরাধগুলোতে জামিন পাওয়া সম্ভব নয়, কারণ এদের জামিন হলে পুলিশ ইনভেস্টিগেশনে প্রভাব পড়বে। সবশেষে জাজ তার সিদ্ধান্ত ঘোষণা করে। জানুয়ারির ১ তারিখ ভোর ৫টা ৫-এ চৈতালি ইমার্জেন্সি পুলিশ সেন্টার 100 নাম্বারে ডায়াল করে। সেই রেকর্ডটা কেন পুলিশ এখানে আনেনি? ভিকটিম ৬টার পর মানিকপুর থানায় পৌঁছায়, কিন্তু এফআইআর রিপোর্ট লেখার সময় ৮টা ২০ মিনিট। ইমার্জেন্সি পুলিশ কল থেকে এফআইআর লেখা পর্যন্ত সময় লেগেছে ৩ ঘন্টা। এই ৩ ঘন্টা পুলিশ কি করেছে? অভিযুক্ত জবানবন্দি অনুযায়ী ১টা ৩০-এ বরুণ কিঞ্জলকে নিয়ে হোটেল থেকে বের হয় এবং ৪টা ৩০-এ চৈতালির কাছে কিঞ্জলকে পৌঁছে দেয়। পুলিশ ফাইলেও এমনটাই লেখা। তাহলে এই ৩ ঘন্টায় বরুণ কোন রাস্তায় ছিল সেটাও পুলিশ তদন্ত করেনি কেন? কেন চেকপোস্টে তাদেরকে আটকায়নি? ৩ তারিখে কিঞ্জলের নামে ফেক চিঠি পেয়েছে কমিশনার। লেটারটা কে পাঠিয়েছিল তাও এখন পর্যন্ত ইনভেস্টিগেশন হয়নি। এছাড়াও আসল ইনভেস্টিগেশন এখনো শুরুই করেনি পুলিশ। আটককৃত গাড়িতে ভিকটিমের পার্স, স্যান্ডেল এবং অন্তর্বাস পাওয়া গিয়েছিল, কিন্তু এগুলোকে এভিডেন্স হিসেবে দেখানো হয়নি। বরুণের ড্রাইভিং লাইসেন্স, সিলভার রিং, ওয়াচ এবং ব্রেসলেটের কথা রিপোর্টে উল্লেখ থাকলেও সেগুলো কেন এভিডেন্স হিসেবে পুলিশ রাখেনি? ১ তারিখে সিভিল হসপিটালের চেকআপের রিপোর্টে কিঞ্জলের চুলের কোনো কথা উল্লেখ নেই, অথচ ৭ তারিখে সুইসাইডের পর পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী কিঞ্জলের চুল ছিল 1.5 সেন্টিমিটার। মাত্র ৭ দিনে তো চুল এত বড় হয়নি। এর চেয়ে সাধারণ ইনজুরির কেসেও ভালো ইনভেস্টিগেশন হয়, কিন্তু জাজ তো আর পুলিশ কিংবা অন্যদের করা ভুলের শাস্তি ভিকটিমকে দিতে পারে না। তাই পুলিশকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয় এভিডেন্স পেশ করার জন্য। আর পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে অভিযুক্তদের বেল মেনে নিতে হবে জাজকে। শুনানি শেষে সকল পুলিশ অফিসারদেরকে দাঁড় করায় এসিপি। সে জানতে চায় এসব কোন অফিসার করেছে। গাড়ির সিট কভার এবং এভিডেন্স থানা থেকে গায়েব হলো কি করে? মনোজ এর সাথে যুক্ত আছে সেটা সে নিশ্চিত, কিন্তু মনোজ কিংবা আশা কেউই মুখ খোলে না। অফিসে এসিপি ও এভিডেন্সগুলোর ছবি দেখছিল আর তার সহকারীর সঙ্গে আলোচনা করছিল। ১ তারিখ সকাল ৬টায় গাড়িটা থানায় আসে। এমনকি পুলিশ রিপোর্ট করা পর্যন্ত সবকিছু ঠিক ছিল। তো সন্ধ্যায় ফরেন্সিক টিম জিনিসগুলো সিল করতে ভুলে গেল। যদি কোনো একটা এভিডেন্স গায়েব হতো সেটা স্বাভাবিকভাবেই ধরা পড়তো, কিন্তু সব এভিডেন্স এমনকি গাড়ির সিট কভার পর্যন্ত উধাও হয়ে গেছে। আছে শুধু গাড়ির চাবি। এই সময় তাদের চা নাস্তা আসে। অনিরুদ্ধ নাস্তা দেওয়া কাগজটা দেখে চমকে ওঠে, কারণ এটা ছিল ক্রাইম এভিডেন্স রিপোর্ট। সেখানে ফরেন্সিক টিমের সিল করা সকল এভিডেন্সের লিস্ট ছিল। তার মানে সবগুলো এভিডেন্স লিস্ট করা হয়েছে, কিন্তু ডিপার্টমেন্ট সব এভিডেন্স স্টোর করেনি।
স্টোরেজ পর্যন্ত আসার আগেই কেউ সেটা গায়েব করে দিয়েছে। ফরেন্সিক টিমের পরীক্ষার জন্য সিট কভার কাটলেও অন্য কেউ এসে পুরোপুরি কভারটা সরিয়ে দিয়েছে। তবে গাড়ির চাবি যেহেতু আটক ছিল, তার মানে ডুপ্লিকেট চাবি ছাড়া তো গাড়ি ওপেন করা সম্ভব নয়। একটু ভেবেই এসিপি ড্রাইভার বরুণের ফ্যামিলির সবাইকে অ্যারেস্ট করতে বলে। বরুণের বাবাকে জিজ্ঞাসাবাদের সময় সে এসিপির বিরুদ্ধে মামলা করার ভয় দেখায়। আসলে সে তার স্ত্রীর সঙ্গে কথা বলতে চাচ্ছিল। এসিপি বলে বরুণের বোন ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকার করেছে যে তার বাবা থানায় এসেছিল এবং ডুপ্লিকেট চাবি দিয়ে কার খুলে এভিডেন্স সরিয়ে ফেলেছে। তাদের মেয়েটা বেশ স্মার্ট, তাই তো রেপিস্টের পক্ষ না নিয়ে সরকারি সাক্ষী হয়ে গেছে। তার বাবা মায়ের এখন 10 বছরের জেল হবে। তবে এসিপি তাকেও সরকারি সাক্ষী বানিয়ে দিতে পারে যদি সে একটা পেপারে সাইন করে আর তাকে এভিডেন্স সরাতে কে সাহায্য করেছে তার ফটো দেখিয়ে দেয়। এই কথা বলেই সে কয়েকজন পুলিশের ফটো এবং একটা পেপার এগিয়ে দেয়। বরুণের বাবা জেল খাটার ভয়ে পেপারে স্বাক্ষর করে এবং কনস্টেবল আশার ছবি দেখিয়ে দেয়। এখান থেকে এসিপি তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে চলে যায় আশার বাংলোতে। আশা এসিপির ভাবগতি দেখে ভড়কে যায়। তার হাজবেন্ড টাকার বান্ডিল বের করে দেয় এসিপিকে। এই মাসে খুব বেশি কালেকশন করতে পারেনি সে। বিশ্বাস না হলে মনোজ স্যারকে জিজ্ঞেস করতে পারে এসিপি। আর বরুণের বাবা তো অ্যাপার্টমেন্টের কিছু ডকুমেন্ট ছাড়া কিছুই দিতে পারেনি, শুধু মনোজের কথাতে আশা ওসব করেছে। এসিপি জানতে চায় আশার হাজবেন্ডের পেশা কি, কারণ বাইরে যে গাড়িটা আছে আশার স্যালারিতে সেই গাড়ির পেট্রোলও কেনা সম্ভব নয়। আশা থতমত খেয়ে জানায় তার হাজবেন্ড ট্রাভেল এজেন্সির বিজনেস করে, গাড়িটা সেখানকারই, বিয়ের সিজনের জন্য সে এনেছে। এসিপি আশার হাজবেন্ডকে বলে এখন থেকে আরও ভালো করে বিজনেস করতে, কারণ ঘরের সব দায়িত্ব এবার তাকেই পালন করতে হবে বলেই আশার সাসপেন্ড লেটার ধরিয়ে দিয়ে যায়। আর আশা হতভম্ব হয়ে শুধু তাকিয়ে থাকে। এবার এসিপি চলে যায় সরকারি সিটি হসপিটালে। সেখানকার সেই ডক্টরের কাছে যায় যে কিনা কিঞ্জলের ট্রিটমেন্ট করেছিল। ডক্টর এসিপিকে রুগী ভেবে বলে সে রুগীকে 2 মিনিটের বেশি সময় দিতে পারে না। তখন এসিপি তাকে কিঞ্জলের রিপোর্ট দেখিয়ে জানতে চায় সেই রিপোর্ট তৈরি করতে সে কতক্ষণ সময় নিয়েছিল। কিঞ্জল কিছুদিন আগেই হসপিটালে এসেছিল যে কিনা রেপের ভিকটিম ছিল। পরবর্তীতে সে আত্মহত্যা করেছে। ডক্টর তার রিপোর্টে লিখেছে কিঞ্জলের শরীরে অল্প দাগ আছে, তেমন সিরিয়াস কিছু নয়। অথচ মৃত্যুর পর পোস্টমর্টম রিপোর্টে এসেছে কিঞ্জলের শরীরে গুরুতরভাবে ড্যামেজ ছিল। পোস্টমর্টম কিঞ্জলের রেপের 7 দিন পরেও যেটা বুঝতে পেরেছে, রেপের পরদিনই সিভিল হসপিটালের ডক্টর সেটা বুঝতে পারল না কেন? আসলে সে কোনো ডক্টরই নয়, সে হলো ঠান্ডা মাথার খুনি। তাই তার সকল ডিউটি স্থগিত করা হয়েছে সরকারি নোটিশের মাধ্যমে। যদি সে 1 সপ্তাহের মধ্যে জবাবদিহিতা না দিতে পারে তাহলে এসিপি তাকে পার্সোনালি গ্রেফতার করতে আসবে। এবার হোটেল কিশোর প্লেসে যায় এসিপি। তার অ্যাসিস্ট্যান্ট জানায় সবকিছু সে ডাবল চেক করেছে, লিস্টেড এভিডেন্স সবই রয়েছে এখানে। এসিপি অন্য রুমে যায়। সব রুমে বেডশিট থাকলেও 219 নাম্বার রুমে বেডশিট নেই। সে জানে হোটেলের স্টাফরা এই সম্পর্কে মুখ খুলবে না, তাই সে রেগে সেখান থেকে চলে যায়। রাতে এসিপি কেস স্টাডি করছিল। উকিলদের বিভিন্ন যুক্তিতর্ক মনে পড়ছিল তার। হঠাৎই একটা নম্বর তার কাছে বেশ সন্দেহজনক মনে হয়, সেটাকে সে মার্ক করে রাখে। এই সময় তার ডোরবেল বেজে উঠলে সে গান হাতে নিয়ে দরজা খোলে। দরজায় সে একটা বক্স ভর্তি টাকা এবং একটা লেটার পায়। লেটারে লেখা ছিল যদি সে এই কেস ড্রপ করে তাহলে এইরকম 5টা বক্স সে গিফট পাবে। এসিপি বক্সটা রাস্তায় নিয়ে গিয়ে টাকা সহ সেটা পুড়িয়ে ফেলে। তখনই সেখান থেকে একটা গাড়ি স্টার্ট করে চলে যায়, অর্থাৎ এতক্ষণ কেউ তার কার্যক্রম গাড়ি থেকে ফলো করছিল। এসিপি গাড়িটা ধরতে পারে না। পরদিনের শুনানিতে চৈতালির উকিল দাবি করে যে গত শুনানিতে সুমিতের সেলুলার টাওয়ারের মুভমেন্টের যে রিপোর্ট পেশ করা হয়েছিল সেটা ছিল ফেক রিপোর্ট। মূলত তার 2টো নাম্বার রয়েছে। একটা নম্বর তার সঙ্গে ঘটনাস্থলে ছিল, অন্য নম্বরে সে রাত 10:30 থেকে 10:50 মধ্যে 3 বার কল রিসিভ করেছে। এছাড়াও 10টার দিকে কিঞ্জলকে ফোন করে পার্টিতে অ্যাটেন্ড করতে বলেছে। তারপর সে নিজের ফোন থেকেই নিজের নাম্বারে কল করেছে। এরকম আরও 5টা ফেক মোবাইল টাওয়ারের ডিটেলস রয়েছে। আবার ভিকটিমের নাম ব্যবহার করে কেউ ফেক লেটার পাঠায় কমিশনারকে, যেন সুমিত অমিত ছাড়া পায়। এমনকি এসিপিকেও ঘুষ অফার করা হয়েছে। তাই উকিল আদালতের কাছে রিকোয়েস্ট করে যে ওই লোকগুলোকে যেন কোনোভাবেই বেল না দেওয়া হয়। সব শুনে জাজ তাদের বেল রিজেক্ট করে দেয়। এবার নাগেশ ডিফেন্ড করতে একজন আই উইটনেসকে হাজির করে। তার নাম দীপেশ। সে মূলত আহমেদাবাদের বাসিন্দা। সেই রাতে দীপেশও হোটেল কিশোর প্লেসের 201 নম্বর রুমে ছিল। তো রাত 2টোর সময় সে লিফটের পাশে 2টো ছেলে মেয়েকে টাকা নিয়ে ডিল করতে দেখে। দুজনেই পুরোপুরি হুঁশে ছিল এবং 50,000 টাকার ডিল করে তারা। ইতোমধ্যেই সে পুলিশের কাছে মেয়েটার ফটো দেখে তাকে শনাক্তও করেছে। এর পরের উইটনেস সুমিতের বন্ধু।
সে জানায় সেদিন রাত 10:30টায় সুমিত তাকে ফোন করে জানায় গান্ধীনগর হাইওয়ের মুরলীধর ফার্মে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। এরপর আর একটা মেয়েও সাক্ষী দেয়, সেও সেই পার্টিতে 11:15টার দিকে জয়েন করেছিল। এভাবে বন্ধু বান্ধব সবাই সাক্ষী দেয় যে তারা সেই রাতে বিভিন্ন সময় সুমিতের সঙ্গে ওই ফার্ম হাউসে বিভিন্ন পার্টিতে অ্যাটেন্ড করছিল। সেখানে এক বন্ধুর ভাইয়ের বার্থডে পার্টিও চলছিল। সুমিতের বোন স্বাতি জানায় সেদিন তার ভাইয়েরাও ফ্যামিলি পার্টির আয়োজন করেছিল, প্রত্যেক বছরের মতোই। তখন প্রসিকিউটর বলে, সবাই তো অভিযুক্তর বন্ধু, কলিগ কিংবা আত্মীয়, এখানে আসল উইটনেস কোথায়? পার্টির ওয়েটার, লাইটম্যান, ডেকোরেট করা মানুষ, ডিজে, সিকিউরিটি গার্ড কিংবা মুরলীধর ফার্মের মালিক, কোথায় তারা? আর ফ্যামিলি পার্টিতে 50 জন থাকলে বন্ধুর ভাইয়ের বার্থডে পার্টিতে কমপক্ষে 5 কিলো কেক আনা হয়েছিল, কিন্তু আহমেদাবাদে এত বড় কেক তো নেই। তাছাড়া পার্টির চিপস, কোল্ড ড্রিঙ্কস কিংবা অন্যান্য খাবারের বিল কোথায়? এতে ডিফেন্স লয়ার সময় চায়। জজ প্রশ্ন করে, সময় কিসের জন্য লাগবে? বিল পেমেন্টের কাগজ জমা দিতে, নাকি নতুন করে বিল তৈরি করতে? পরবর্তী সাক্ষী হাজির করার আগে যেন পুরো প্রস্তুতি নিয়ে হাজির করে, না হলে জজ কঠোর ব্যবস্থা নেবেন। এবার স্বপ্নিলের উকিল চৈতালিকে জিজ্ঞাসাবাদ করে। সে সুমিতকে 1 বছর হলো চেনে। স্যাটেলাইটের পার্ক এভিনিউ টাওয়ারে সুমিতের সঙ্গে কিঞ্জল আর চৈতালির প্রথম দেখা হয়েছিল। সেদিন সুমিতের ঘুড়ির সুতো চৈতালির গালে গিয়ে লাগে, আর সেই জন্য চৈতালি 10,000 টাকা জরিমানা দাবি করে এবং স্বপ্নিল সেটা পরিশোধ করে। তারপর তারা নাম্বার আদান প্রদান করে একসময় বন্ধু হয়ে যায়। এমনকি রাত 2টা 3টায়ও তারা একসঙ্গে পার্টি এনজয় করত। এরকম কিছু ফটো আদালতে পেশ করে লয়ার। চৈতালি বলে, তাদেরকে কাজের খাতিরে বিভিন্ন ইভেন্টে যেতে হতো, পার্টিতে জয়েন করতে হতো, এরকম অনেকের সঙ্গেই তাদের পরিচয় হতো। এসব যুক্তিতর্কের মাঝেই দেশের বেস্ট ক্রিমিনাল লয়ার রাগিনী কোর্টে প্রবেশ করে। সে এখন স্বপ্নিলের নতুন লয়ার হিসেবে লড়বে। পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী কিঞ্জলের টিআরএন হিমেন প্রমাণ করে যে কিঞ্জল হাইলি এডিকটিভ টু সেক্স ছিল। সহজ ভাষায় বলতে গেলে কিঞ্জল প্রস্টিটিউট ছিল। জাজ তাকে শাসিয়ে বলে, কারো ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলার অধিকার তার নেই। সে প্রস্টিটিউট হলেও অন্যরা তাকে রেপ করার কোনো লাইসেন্স পেয়ে যাবে না। তাই এটা ছাড়া যদি আর কোনো স্ট্রং এভিডেন্স থেকে থাকে, রাগিনী যেন সেগুলো পেশ করে। রাগিনী এবার দাবি করে যে সুইসাইড নোট এবং এফআইআর কোনোটাই কিঞ্জলের লেখা নয়, এগুলো লিখেছে ভিকটিমের বোন চৈতালি। এমনকি চৈতালি নিজেই তার মার্ডার করে এরকম নাটক সাজিয়েছে। এই সব কিছুর সঙ্গে চৈতালি জড়িত, কারণ কিঞ্জলের এক্সাম হল টিকেটের স্বাক্ষরের সঙ্গে এফআইআর এবং সুইসাইড নোটের স্বাক্ষরের কোনো মিল ছিল না। আর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী কিঞ্জলের ব্লাড স্যাম্পল সংগ্রহ করা হয় 1 জানুয়ারি 11টার দিকে। সেই সময় তার শরীরে অ্যালকোহলের পরিমাণ ছিল 0.5%। এটা ছিল ঘটনার 8 ঘন্টা পর, যেটা কমপক্ষে 25 গ্লাস বিয়ার অথবা 5 পেগ হার্ড লিকার নেওয়ার পর হওয়া সম্ভব। তো 25 গ্লাস বিয়ার তো আর কাউকে জোর করে খাওয়ানো যায় না। আর ওই অবস্থায় নিজের জন্য এফআইআর লেখা কি আদৌ সম্ভব? 219 নাম্বার রুমে 3টা হার্ড লিকারের বোতল পাওয়া গেছে। যদি ভিকটিম নিজেই রিপোর্ট লিখত তাহলে ওই হার্ড লিকারের কথাটা উল্লেখ করত, কিন্তু এফআইআর চৈতালি লিখেছে বলেই সেই হার্ড লিকারের কথাটা সে উল্লেখ না করে বিয়ারের কথা উল্লেখ করেছে। অর্থাৎ এফআইআর সত্যি চৈতালি লিখিয়েছিল। এবার সে দেওয়ালকে প্রশ্ন করতে শুরু করে। দেওয়াল সেদিন রাত 2টোর দিকে ইভেন্ট থেকে বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে। পরে 4টায় চৈতালি তাকে ফোন করে কর্ণাবতী ব্রিজে আসতে বলে। সেখানে চৈতালি আগে থেকে পৌঁছে গিয়েছিল এবং কিঞ্জলের রেপের কথা চৈতালি তাকে বর্ণনা করে। এবার আসে চৈতালির বাবা। এফআইআর করার সময় সে চৈতালির সঙ্গে ছিল না। বাসায় ফিরে কিঞ্জল চুপচাপ থাকত, আর চৈতালি তাকে সময় মতো গিয়ে খাবার দিত। কিঞ্জল তার রেপের ব্যাপারে কখনো কারোর সঙ্গে কিচ্ছু শেয়ার করেনি। তারপর সাক্ষী দেয় মানিকপুর থানার কনস্টেবল বাবুলাল। সেদিন সকালে এফআইআর রিপোর্ট লেখাতে ভিতরে গিয়েছিল চৈতালি। কিঞ্জল বাইরের চেয়ারে অবচেতন অবস্থায় পড়েছিল। এবার রাগিনী যুক্তি দেখায় দেওয়াল, জিতেন্দ্র কিংবা বাবুলাল কেউই কিঞ্জলের মুখ থেকে রেপের কথাটা শোনেনি। যাকে যা বলার সব চৈতালি বলেছে। এমনকি অভিযুক্তদের নাম, হোটেলের রুম নাম্বার সবকিছুই চৈতালি বর্ণনা করেছে। 1 তারিখ সকাল 11টার সময় যদি কিঞ্জলের রক্তে অ্যালকোহলের পরিমাণ 0.5% থাকে, তাহলে তো এফআইআর লেখানোর সময় তার বডিতে অ্যালকোহলের মাত্রা আরও বেশি থাকবে। সেই অবস্থায় কিঞ্জলের পক্ষে এফআইআর ফাইল করা একেবারেই সম্ভব নয়। তবে এফআইআর রিপোর্টের স্বাক্ষর, সুইসাইড নোট এবং এসিপিকে পাঠানো আবেদনের লেখার মিল রয়েছে। তবে কিঞ্জলের বোর্ড এক্সামের হল টিকিটের স্বাক্ষরের সঙ্গে সেটার কোনো মিল নেই। অর্থাৎ এগুলো সব চৈতালির লেখা। অনেকগুলো কেসের উদাহরণ দিয়ে রাগিনী বলে, এসব কেসে ভিকটিম নিজে বাদী না হয় কেস ডিসমিস হয়ে গেছে, তাই এই কেসটাও এখানে শেষ করে আসামিদের মুক্ত করে দেওয়া হোক।
কোর্ট থেকে বাসায় ফিরে চৈতালির খুব মনে পড়ে কিঞ্জলকে। একসাথে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্তের কথা মনে পড়তে থাকে তার। এরপর সে এসিপির সঙ্গে দেখা করে। এসিপি তাকে আদালতের উপর ভরসা রাখতে বলে। আইন অন্ধ হতে পারে, কিন্তু জাজ তো আর অন্ধ নয়। এসিপি কিঞ্জলের স্টেটমেন্ট জাজকে দেখাবে। ম্যাডাম সেটা দেখে কিঞ্জলের যন্ত্রটা বুঝে রায় ঘোষণা করবে। তখন চৈতালি শুধু একটাই রিকোয়েস্ট করে, কিশোর মাথুর যতই পাওয়ারফুল লোক হোক না কেন, তার ছেলেরা যেন মুক্তি না পায়। এ সময় কিশোর প্লেসের রিসেপশনিস্ট মেয়েটা আসে কেসের ব্যাপারে ইনফরমেশন দিতে। মেয়েটা জানায় জানুয়ারির 1 তারিখে সকাল 7টার আগে সে হোটেলে ডিউটিতে আসে। সেই সময় কিশোর মাথুরের মেয়ে জামাই রমেশ গাড়িতে ছিল। একজন হাউসকিপার বড় একটা ব্যাগ তুলে রমেশের গাড়িতে দেয়। রমেশ খুব দ্রুত গাড়ি নিয়ে চলে যায়। সে এতদিন এই কথাটা বলেনি, কারণ পুলিশের ওপর সে ভরসা করতে পারেনি। ওদের লয়ার তাকে 5 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিল, কিন্তু সে সবকিছু ভুলে এসিপিকে সত্যটা জানাতে এসেছে। কারণ সুমিত এরকম একটা জঘন্য কাজ তার সাথেও করেছে। 6 মাস প্রেমের নাটক করে পার্টির নামে বন্ধুদের নিয়ে তাকে ওরা ব্যবহার করেছে। তাই আজ সে এসেছে যেন অপরাধী 2 ভাই কিছুতেই ছাড়া না পায়। তারা ছাড়া পেলে এভাবে অনেক মেয়ের জীবন নষ্ট করবে। এসিপি তখন রেগে জেদ করে বলে পুরো মাথুর পরিবারকেই সে শাস্তি দেবে। সেই উদ্দেশ্যে এসিপি রমেশের কাছে যায়। রমেশ সাঁতার কাটছিল। হঠাৎ এসিপিকে দেখে সে একটু ভড়কে যায়। এসিপি চ্যাংদোলা করে তাকে পুলিশের গাড়িতে নিয়ে তোলে। রমেশ এসিপিকে প্রথমে কমিশনারের ভয় দেখায়। এমন করলে সে কমিশনারকে বলে তার সাসপেন্ডের ব্যবস্থা করবে। এটা শুনে অনিরুদ্ধ রেগে গিয়ে নিজেই কমিশনারকে ফোন করে রমেশকে ধরিয়ে দেয় কথা বলার জন্য। রমেশ ভয় পেয়ে গেলে কমিশনার এসিপিকে নিজের স্বাধীন মতো কাজ এগিয়ে যেতে বলে। রমেশ ভয়ে সব বলতে রাজি হয়। এসিপি জানতে চায় হোটেল রুমের বেডশিট কোথায়। ভয়ে রমেশ তাকে সেখানে নিয়ে যায় যেখানে ওই বেডশিটটা পোড়ানো হয়েছিল। বেডশিটটা পুড়ে একেবারে ছাই হয়ে গেছে, শুধু একটা ছোট্ট টুকরো অক্ষত পায় তারা। এ সময় রমেশের ফোনে সিআই মনোজের কল আসে। এসিপি কনস্টেবলদের রমেশকে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। তারপর মনোজের ফোন সে নিজেই রিসিভ করে। অপর পাশ থেকে মনোজ এসিপিকে রমেশ ভেবে কথা বলতে থাকে। রমেশ বলেছিল হোটেলের সব দায়িত্ব তার। তাহলে হোটেলের রিসেপশনিস্ট কিভাবে এসিপির সঙ্গে দেখা করলো? মনোজ তো তাদের থেকে টাকা নিয়ে আগামী ধরার সময় অনেকবার পিছিয়ে দিয়েছে, অথচ রমেশ নিজেই নিজের কাজটা ঠিকঠাকভাবে করতে পারল না। সব কথা শুনে এসিপি তৎক্ষণাৎ সাসপেন্ড করে মনোজকে, আর সাসপেন্ড লেটার পরবর্তীতে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেয়। এরপর নাগেশ এবং কিশোর মাথুর এসিপির কাছে আসে রমেশের জামিন নিয়ে এবং তৎক্ষণাৎ রমেশকে ছেড়ে দিতে বলে। কিন্তু এসিপি জানায় তারা বড্ড দেরি করে ফেলেছে, কারণ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অলরেডি রমেশের 14 দিনের কারাদণ্ড দিয়ে দিয়েছে। তাকে 14 দিন কাস্টডিতে থাকতেই হবে। এই সময় কিশোর তাকে ট্রান্সফারের ভয় দেখায়। ঠিক যেমনটা রমেশ কমিশনারের ভয় দেখিয়েছিল, কিশোর ঠিক তেমনি করেই হোম মিনিস্টারের ভয় দেখায়। এসিপি সেসবের তোয়াক্কা না করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রায়ের পেপারস দেখায়। তারপর কনস্টেবলকে বলে কিশোরকে গ্রেফতার করতে, কারণ দিলীপ পাটেলের নামে একজনের ওয়ারেন্ট থাকায় পুলিশ দিলীপের ফার্ম হাউসে যায়। সেখান থেকে দিলীপ পালিয়ে গেলেও কিশোরের ছেলেদেরকে সেখানে পাওয়া যায়। তো কিশোর যদি জানে যে দিলীপ কোথায় আছে সেটা বলে দিলেই পুলিশ আর কঠোর হবে না। কিন্তু কিশোর এই সবকিছু অস্বীকার করে। তখন সবাইকে চমকে দিয়ে কিশোরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়। পরের শুনানিতে আদালতে নাগেশ অভিযোগ করে যে কোনো কারণ ছাড়াই এসপি তার ক্লায়েন্টের পরিবারকে হেনস্থা করছে। পুলিশের কাছে কোনো প্রমাণ নেই যে এরা এভিডেন্স নষ্ট করেছে। তবুও সেই অভিযোগের ভিত্তিতে সম্মানিত ক্লায়েন্টের পরিবারের কিছু সদস্যকে পুলিশ কাস্টাডিতে আনা হয়েছে। তখন জজ বলে, রেপের মতো সিরিয়াস কেসে ছোট একটা এভিডেন্সও ভীষণ গুরুত্বপূর্ণ। তাই পুলিশ যদি এভিডেন্সের জন্য এটা করে থাকে তাহলে কোর্ট পুরোপুরি পুলিশকে সাপোর্ট করবে। তাছাড়া তারা যদি নির্দোষ হয় তাহলে তো ভয়ের কিছু নেই। এবার প্রসিকিউটর তার আর্গুমেন্ট পেশ করে। আগের শুনানিতে রাগিনী বলেছিল যার শরীরে 0.5% অ্যালকোহলের পরিমাণ থাকে সে নিজের হুঁশে থাকে না। কিন্তু সেই একই মেডিকেল জার্নালে লেখা আছে যে কিছু মানুষ এর চেয়ে বেশি অ্যালকোহলেও হুঁশে থাকে। আবার কেউ কেউ খুব অল্প অ্যালকোহলেই হুঁশ হারিয়ে ফেলে। এর মাত্রা এক একজনের জন্য এক এক রকম হয়ে থাকে। অর্থাৎ ডিফেন্সের যে দাবি কিঞ্জল এফআইআর লেখেনি বা লেখার সময় বেহুশ ছিল, সেটা শুধুই অনুমান। এরপর প্রসিকিউটর হ্যান্ডরাইটিং এক্সপার্টকে জিজ্ঞাসাবাদ করতে চায়, যিনি কিঞ্জলের হ্যান্ডরাইটিং রিপোর্ট তৈরি করেছিলেন। লোকটা 1 যুগ ধরে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ডরাইটিং এক্সপার্ট হিসেবে কাজ করছে। তবে গুজরাটের বাসিন্দা না হয় গুজরাটি ভাষা সে একেবারেই জানে না। তো সে তার রিপোর্ট 100% সত্য এবং নির্ভুল বলে দাবি করে। প্রসিকিউটর তখন কিঞ্জলের করা বিউটি পার্লারের কোর্সের পেপার পড়তে বলে তাকে, কিন্তু গুজরাটি ভাষায় হয় এক্সপার্ট সেটা পড়তে পারে না। এখন যে ব্যক্তি গুজরাটি ভাষার একটা সিঙ্গেল অক্ষর পড়তে জানে না, সে কিভাবে গুজরাটি ভাষায় লেখা এফআইআর এবং আবেদনের রিপোর্ট মিলিয়ে দিল?
জাজ বুঝতে পারে গুজরাটি ভাষা না জানা লোকটা গুজরাটি হ্যান্ডরাইটিং এক্সপার্ট হতে পারে না। তাই প্রসিকিউটর এবার নতুন একজন হ্যান্ডরাইটিং এক্সপার্টকে প্রেজেন্ট করে। নতুন এক্সপার্ট বিভিন্ন অক্ষর মিলিয়ে প্রমাণ করে দেয় যে সুইসাইড নোট কিংবা এফআইআর কোনোটাই চৈতালির লেখা নয়। এক্সাম হলের টিকিটের স্বাক্ষর একটু আলাদা হলেও এই সবটাই কিঞ্জলেরই লেখা। প্রসিকিউটর কিছুটা ইমোশনাল হয়ে বলে, এই কোর্টে তার প্রতিপক্ষ নোংরা যুক্তি দেখিয়ে প্রমাণ করতে চেয়েছে ভিকটিম খুব বাজে একটা মেয়ে। এই কোর্টে তার প্রতিপক্ষ ভিকটিমকে যাচ্ছে তাই বলার আগে একবারও ভাবেনি যে মেয়েটা আর পৃথিবীতে নেই। যাই হোক, সবশেষে তারা কিঞ্জলের একটা ভিডিও দেখাতে চায়, যেখানে কিঞ্জল নিজ মুখে পুরো ঘটনা বলেছে। ভিডিওতে কিঞ্জল বলে, সেদিন রাতে হোটেলে কোনো পার্টি ছিল না, তাই সে স্বপ্নিলের ওপর ভীষণ রাগ করে, কারণ তাকে আগে বললে তো সে তার বোনের সাথেই চলে যেত। কিন্তু স্বপ্নিল সেই সময় কিঞ্জলের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, তাতে বিরক্ত হয় কিঞ্জল, বারবার কাছে যাওয়ায় বাধা দেয় সে। তখন রেগে গিয়ে স্বপ্নিল তার উপর বেল্ট দিয়ে আঘাত করতে শুরু করে। একটা পর্যায়ে জোর জবরদস্তি করে নিজের চাহিদা মেটায় স্বপ্নিল, জোর করে তাকে ড্রিঙ্কস করায়। কিঞ্জল আহত শরীর নিয়ে কান্না করতে থাকে বাড়ি ফেরার জন্য। তখন বাইরে থেকে কিঞ্জলের কান্নার আওয়াজ শুনতে পায় সুমিত, অমিত আর বরুণ। তারা ভিতরে গিয়ে কিঞ্জলের যন্ত্রণা দেখে পৈশাচিক আনন্দ পায়। স্বপ্নিল যেন তার বন্ধুদেরকে পেয়ে আরও পশুর মতো হয়ে যায়, কিঞ্জলের পিঠে সিগারেট দিয়ে পুড়িয়ে দেয়। এই সময় স্বপ্নিলের বন্ধুরাও ক্ষুধার্ত পশুর মতো ঝাঁপিয়ে পড়ে কিঞ্জলের ওপর, আর একে একে সবাই তার শরীরটা খুবলে খায় হায়নার মতো। পুরো ঘটনা শুনে জজের চোখেও পানি চলে আসে। মানুষ এতটাও নিষ্ঠুর হতে পারে? পরিশেষে জজ রায় ঘোষণা করে, গাড়ি থেকে সকল এভিডেন্স গায়েব করেছে বরুণের বাবা। অমিত সুমিতের ডিএনএ হোটেলে পাওয়া যায়নি, সেটা স্বাভাবিক, কারণ হোটেল মালিক ওদের বাবা কিশোর মাথুর। তাই এভিডেন্স বিলুপ্ত করা তাদের জন্য কঠিন কিছু নয়। এখান থেকে কিশোর মাথুর রমেশ এবং এভিডেন্স বিলুপ্ত করেছেন। একটা মেয়ে ছোট পোশাক পরলে, তার বয়ফ্রেন্ড থাকলে, রাতে দেরি করলে বাড়ি ফিরলে কেউ তাকে রেপ করতে পারে না। একটা মেয়ের সিগারেট খাওয়া কিংবা ড্রিঙ্কস করা মানেই অন্যদের রেপ করার লাইসেন্স পাওয়া নয়। এই নিকৃষ্ট অন্যায়কে সমর্থন জানিয়ে ভিকটিমের সাথে যেসব পুলিশ অফিসার খারাপ আচরণ করেছে, অর্থাৎ মনোজ, মানসিং, আশা, বাবুলাল এবং অন্যান্যদের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়। আর আসামি 4 জনের দোষ প্রমাণিত হয় তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়। সবশেষে ন্যায় বিচার পায় চৈতালির পরিবার। কোর্ট থেকে হাসি মুখে বের হয় তারা। হয়তো কোথাও না কোথাও কিঞ্জলের আত্মাও শান্তি পায়। আর এখানেই শেষ হয় আজকের গল্পটা। যদিও আদালত ন্যায় বিচার দিয়েছে কিঞ্জলকে, কিন্তু এই পুরো ঘটনাটা আমাদেরকে স্তব্ধ করে দেয়। আমরা মানুষ কবে হব? মানুষ কি প্রতিনিয়ত পশুর চেয়েও বেশি নিকৃষ্ট হয়ে যাচ্ছে? এরকম জঘন্য মনা নরপিশাচদের এই সমাজে জায়গা দেওয়া কোনোভাবেই উচিত নয়। সত্যি বলতে মুভিটা দেখতে গিয়ে আমার চোখে জল চলে এসেছে। আপনাদের কাছে মুভিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।